চৌধুরীপুর গ্রামটির মানুষ ছিল সহজ সরল। গ্রামটি ছিল অত্যন্ত নিরিবিলি। রাস্তার ধারে বিশাল ফাঁকা জায়গায় রামের হোটেল ছিল একমাত্র চায়ের দোকান, যা দিনের বেলায় গ্রামের প্রাণকেন্দ্র হয়ে উঠত। এখানে লোকজন আসতো চা, লুচি আর গুঞ্জনমুখর আড্ডার জন্য। কিন্তু হোটেলটির আর একটা পরিচিতি ছিল, সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। গ্রামে একটা গুঞ্জন প্রচলিত ছিল যে রামের হোটেলের পিছনের জায়গাটা অভিশপ্ত। রাতের বেলায় সেখান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো কারো পায়ের শব্দ, কখনো কান্না। রাম এসব গল্পকে কখনো গুরুত্ব দিত না। সে বলতো, গুজব বানিয়ে মানুষ নিজেদেরই ভয় পাইয়ে দেয়। ভূত প্রেত বলে কিছুই হয় না। আমি এখানে বছরের পর বছর ব্যবসা করছি, আজ অব্দি কিছুই হয়নি। রামের এই দৃঢ়তা গ্রামের মানুষের কাছে প্রশংসিত হলেও ভয় আর কৌতূহল মিশিয়ে তারা তাকে সাবধান করত। কিন্তু রাম ছিল একরোখা। এই শীতের সন্ধ্যায় যখন সবাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছে, রাম তার হোটেল পরিষ্কার করছিল। এমন সময় এক অপরিচিত ব্যক্তি হোটেলের দিকে এগিয়ে আসে। লোকটির চেহারা ছিল অন্যরকম। লম্বা গড়ন, মলিন মুখ, চোখ দুটি ছিল অদ্ভুতভাবে গভীর। লোকটি শান্ত স্বরে বলল, এক কাপ চা আর কিছু লুচি দাও। রাম অস্বাভাবিক কিছু টের পেলেও অতিথিকে অস্বীকার করতে পারল না। সে চা আর লুচি নিয়ে আসে। খেতে খেতে লোকটি এক দৃষ্টিতে রামের দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা রামের শরীর জুড়ে অস্বস্তি ছড়িয়ে দেয়। খাওয়া শেষে লোকটি জিজ্ঞাসা করল, রাম, তুমি কি এখানে একা থাকো? রাম যখন অপরিচিত লোকটির মুখে তার নাম শুনল, তখন তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটির হাসিটা যেন আরো রহস্যময় ঠেকল। আপনি কি বলতে চাইছেন? রাম জিজ্ঞাসা করল। লোকটি গম্ভীর গলায় বলল, তুমি কি জানো এই জায়গায় এক সময় এক জমিদার ছিলেন। তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু তার ভাগ্যের পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছিল। এই হোটেলের পিছনে তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল। রাম কৌতূহলী হয়ে বলল, আমার এসব কথা শোনার মতো সময় নেই। আমি এসব ভূত প্রেত বিশ্বাস করি না। আপনি যা বলছেন তা একদম মিথ্যে। লোকটি কোনো জবাব দিল না। সে হঠাৎ উঠে দাঁড়ালো আর রামের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, যে বিশ্বাস করে না তার জন্য এই জায়গাটা অভিশপ্ত। তুমি খুব শীঘ্রই এর সত্যতা জানতে পারবে। লোকটি হেঁটে হোটেলের দরজা পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রাম রাতের বেলা হোটেল বন্ধ করে তার ঘরে ফিরে এলো। ঘরটি ছিল হোটেলের পাশেই। রাম শুতে গিয়ে দেখল জানলার বাইরে থেকে হালকা বাতাস বইছে, কিন্তু বাতাসের সাথে যেন একটা কান্নার শব্দও আসছে। সে জানলার কাছে গিয়ে বাইরে তাকালো। হোটেলের পিছনের গাছগুলোর মাঝে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। কে ওখানে? রাম চিৎকার করে জিজ্ঞাসা করল, কিন্তু কেউ জবাব দিল না। লোকটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রামের শরীরের রক্ত যেন জমে গেল। পরদিন সকালে রাম গ্রামে গিয়ে কয়েকজন প্রবীণ মানুষের কাছে গেল। সে তার রাতের অভিজ্ঞতার কথা বলল। একজন বৃদ্ধ বলল, রাম, তুমি এই গ্রামে নতুন এসেছ, তাই এই গ্রামে ঘটা জমিদার রুদ্রনারায়ণের পরিণতির কথা জানো না। বহু বছর আগে এই গ্রামে রুদ্রনারায়ণ নামে একজন জমিদার ছিলেন।
তিনি ছিলেন খুব সাহসী প্রকৃতির একজন মানুষ। তার এক নায়েব ছিল যাকে তিনি খুব বিশ্বাস করতেন, কিন্তু সেই নায়েবের জমিদার হওয়ারও খুব লোভ ছিল। কিন্তু জমিদার রুদ্রনারায়ণের জন্য সেই নায়েবের জমিদার হওয়া সম্ভব ছিল না। তাই সে একদিন গ্রামের 2-3 জন লোককে নিয়ে মিথ্যে বলে জমিদারকে ডেকে এনেছিল। তারপর খুব নৃশংসভাবে হত্যা করে ওই মাঠে ফেলে রেখে গিয়েছিল। শুধু তাই নয়, জমিদারের স্ত্রী ও 2 সন্তানকেও তারা নৃশংসভাবে হত্যা করেছিল। তারপর তারপর কি হয়েছিল? তারপর তারপর সেই জমিদার এক এক করে সেই লোকগুলোকে মেরে ফেলেছে। কিন্তু কিন্তু কি? নায়েব মশাই সেই ঘটনার পর এখান থেকে শহরে চলে যান। এই বলে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। রামও সেখান থেকে চলে গেল। বিকেল বেলা রাম দোকানের উদ্দেশ্যে গেল। সেদিন দোকানে চাপটা একটু বেশি ছিল, ফলে সব গোছাতে গোছাতে একটু সময় চলে গেল। হঠাৎ কিছুর একটা শব্দে পিছনে তাকাতেই দেখি সেই লোকটিকে দেখে আমার পুরো শরীর ভয় যেন কাঁপতে শুরু করলো। হঠাৎ সেই লোকটা কি বিকট শব্দে হাসতে শুরু করলো। আমায় মেরো না। এই বলে রাম তার কাছে কাকুতি মিনতি করতে লাগলো। নিমেষের মধ্যে তার মুখশ্রী পাল্টে যেতে শুরু করলো। সে কি বিকট দেখতে, গলাটা কাটা, চোখ থেকে রক্ত পড়ছে, হাত কাটা, গায়ের সব জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। ওই শয়তান নায়েবকে এখানে নিয়ে আয়, না হলে আমি এই গ্রামের কাউকে ছাড়বো না। এই বলে বিকট হাসি দিতে দিতে ভূতটা উধাও হয়ে গেল। তারপর রাম তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেল। পরদিন গ্রামের সবাইকে সে সব কথা বলল। সব শোনার পর তারা কি করবে কিছুই বুঝতে পারে না। কিছুদিন পর গ্রামের নায়েবকে দেখে সবাই তো অবাক। সবাই তাকে সেই সব কথাগুলো বলেছিল, কিন্তু সে বিশ্বাস না করে রাতের বেলা সেখানে গিয়েছিল। আমিও তার পিছন পিছন গেলাম। হঠাৎ চারিদিকে জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। মনে হচ্ছে গাছের ডালগুলো ভেঙে পড়ে যাবে। হঠাৎ খুব বিকট একটা অট্টহাসিতে চারিদিকটা যেন কেঁপে উঠেছে। সামনের দিকে তাকাতেই দেখি নায়েবের সামনে জমিদার রুদ্রনারায়ণের সেই বীভৎস চেহারাটা। নায়েব কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন। আমার আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমার যে বড় ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ভুল? তুই আমাকে তো মারলি, আমার বউ বাচ্চাদেরও ছাড়লি না। তোকে তোকে আমি ক্ষমা করে দেব। তোর সঙ্গে যারা ছিল তাদের তো মেরেই ফেলেছি। এবার এবার তোর পালা। হঠাৎ নিমেষের মধ্যে জমিদারের বীভৎস শরীরটা নায়েবের উপর ঝাঁপিয়ে পড়ল এবং গলার কাছে কামড়ে ধরল। নায়েবের শরীরটা রক্তে লাল হয়ে গেল। সেই দেখে আমি জ্ঞান হারালাম। পরদিন সকালবেলা গ্রামবাসীর ডাকে চোখটা খুলে দেখি গ্রামের প্রচুর মানুষ সেখানে জমা হয়ে দাঁড়িয়ে আছে।
আর নায়েবের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। তারপর আমি গ্রামবাসীদের আগের দিনের রাতের সমস্ত কথা বললাম। আমার কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। এখন আর কোনো ভয় লাগে না, বা গ্রামবাসীও কোনো ভয় পায় না। সবাই রাতের বেলা এখন নির্ভয়ে যাতায়াত করতে পারে।